নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। নজর ছিল সকাল থেকে ডিএ সংক্রান্ত মামলায় কি হয়। নতুন করে কিছু পাওয়া নেই, কেন রাজ্য সরকার কমপ্লায়েন্স রিপোর্টে পরিষ্কার বলে দিয়ে দিচ্ছেন ডিএটা দেবেন। একটা কথা চলছে যে সরকার আদালতের কাছে প্রেয়ার করেছেন যে 85% আমরা দিতে চাই, 15% একটা রিলিফ দেওয়া হোক। কী হবে সেটা তো আদালত বলবে, কিন্তু মামলাটা কি উঠলো না? মামলাটা ওঠেনি। মামলাটা জাস্টিস সঞ্জয় করোল, জাস্টিস প্রশান্ত মিশ্র বেঞ্চে এদিন শুনানির কথা ছিল, কিন্তু তারা দুজনেই বসেনি। ফলত মামলার ডেটটা পরবর্তীকালে কোনো একটা দিন পড়বে। কিন্তু তার আগে যেটা খুব ইম্পর্টেন্ট বা ভাইটাল, যে রাজ্য সরকার আমরা এই ডিএ সংক্রান্ত যে রায় সুপ্রিম কোর্ট দিয়েছে আমরা মেনে নিয়েছি, এবং আমরা এর এক্সিকিউশন পার্টে আছি, এতগুলো ইনস্টলমেন্ট করব, এবং সেখানে একটা 15% আমরা রিলিফ চাইছি। বেজায় চটেছেন এক শ্রেণীর তথাকথিত রাজনৈতিক অ্যাফিলিয়েশন পুষ্ট কিছু কর্মচারী সংগঠন। তারা প্রকাশ্যে প্রতিবাদ করতে শুরু করে দিয়েছেন, এটা কি হলো, ডিএ মামলাটা কেন উঠলো না, এর মধ্যে কি কোনো গন্ধ আছে, কোনো সেটিং বা আন্ডারস্ট্যান্ডিংয়ের গন্ধ আছে? না, আদালত সম্বন্ধে সেটিং আন্ডারস্ট্যান্ডিংয়ের কথাবার্তাগুলো দয়া করে অনুগ্রহ করে বলবেন না, কারণ এই ডিএ সংক্রান্ত রায়টা দিয়েছেন জাস্টিস সঞ্জয় করোল, জাস্টিস প্রশান্ত মিশ্র বেঞ্চ, এবং রাজ্য সরকারের তরফ থেকে সেখানে কমপ্লায়েন্স রিপোর্টটাও দিয়ে দেওয়া হয়েছে। তিনটে খুব ইম্পর্টেন্ট দিক আমি আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের কাছে জিজ্ঞেস করছিলাম, এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছিলাম, যে দেখুন, রাজ্য সরকার যখন কমপ্লায়েন্স রিপোর্ট দিয়েছেন এবং গ্র্যান্টি নেট যারা, তারাও বকেয়া ডিএ রিলিফটা পাবেন, সমস্যাটা কোথায় কোথায় ঠিক হচ্ছে সেটা নিয়ে সেভাবে কোনো আলোচনা চলছে না। কিন্তু একটা রাজ্য সরকারের তরফ থেকে বছরের পর বছর 2008 মানে বাম আমলে 2008 থেকে 2008 থেকে বকেয়া ডিএটা 2019 পর্যন্ত, ফলত বাম আমলেও 8, 9, 10, 11 একটা পার্ট, আবার তৃণমূল আমলে 11 থেকে 19 পর্যন্ত পার্ট। এই এন্টায়ার ক্যালকুলেশনটা, হিসেবটা করাটা কেন ডিফিকাল্ট হচ্ছে? তার কারণ একটা পার্ট কম্পিউটারাইজ হয়েছে, আরেকটা পার্ট কম্পিউটারাইজ ছিল না। অনেক জায়গায় নাম্বারের সঙ্গে গড়মিল রয়েছে, একটা নাম্বারের সঙ্গে আরেকটা নাম্বারের গড়মিল রয়েছে। এজি বেঙ্গলে সেখানকার কিছু টেকনিক্যাল ফল্ট রয়েছে, তার সঙ্গে ব্যাংকিং হিসেবের কিছু জায়গায় গণ্ডগোল চলছে। কিন্তু একটা জিনিস লক্ষণীয়, পার্ট করে টাকা ঢুকতে শুরু করেছে। কলকাতা কর্পোরেশন এরিয়ায় যে টাকা ঢুকছিল না, সেইটা সংক্রান্ত রাজ্য সরকারের তরফ থেকে নোটিফিকেশন জারি হয়েছে, রাজ্যের অর্থ দপ্তর থেকে নোটিফিকেশন জারি হয়েছে যে কলকাতা কর্পোরেশন এরিয়ার মধ্যে যারা পড়েন তাদের এইভাবে টাকাটা ঢোকানো হবে, এইভাবে ঢোকানো হবে, তার ডিটেলস নোটিফিকেশন হয়েছে। লক্ষণীয় যেটা নিয়ে চর্চা চলছে না, আমার মনে হয়েছে আপনাদের সঙ্গে বারবার বহুদিন কথা বলেছি, দেখুন, সরকারের পক্ষে কথা বলা, সরকারের বিপক্ষে কথা বলা নিয়ে আমি আজকে আলোচনায় প্রতিবেদন পেশ করছিলাম। একটা ঘটনা সত্য, যে বাম আমলে কিন্তু ডিএটা মেটানো হতো, ডিএর অধিকার কাড়ার প্রয়াসটা ছিল না। বামেদের অনেক সমস্যা ছিল, সংকট ছিল, কিন্তু কখনো ওই ডিএ মেরে দেবো এই প্রবণতাটা ছিল না, যেটা 2011 পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধারাবাহিকভাবে তৈরি হয়েছে। এবার 2011 পর থেকে যে দীর্ঘদিন ধরে 15 বছর ধরে হিসেব করে দেখুন, 15 × 10 = 150, 15 × 2 = 30, 180 মাস একটা সরকার, আমি বলছি একটা সরকার ক্রমাগতভাবে সরকারি কর্মচারীদের ডিপ্রাইভ করেছেন। এবার এই ডিপ্রাইভ করার এন্টায়ার রেসপন্সিবিলিটি একটা নতুন সরকারের ঘাড়ে এসে পৌঁছেছে। আমরা অনেকেই এক্সপেক্ট করছি যে যে সরকার প্রতিশ্রুতি দিয়ে এসেছিল যে বকেয়া দিয়ে দেবো, সে সরকার কেন এসেই সমস্ত টাকাটা আগে মিটিয়ে দিল না, কেন? এটা অনেকে প্রশ্ন করছেন, অনেকে প্রশ্ন তুলছেন, যারা অবসরপ্রাপ্ত কর্মচারী, তাদের প্রশ্ন তোলাটা সমীচীন বলেও আমরা মনে করছি। কিন্তু একটা নতুন সরকার তার নিজস্ব অন্যান্য কমিটমেন্ট রেখেও, সরকার যখন বলছে আমরা ডিএটা দিয়ে দিচ্ছি, পার্ট করে দেবো, একসঙ্গে সবটা দিতে পারবো না, এবং প্রত্যেকের ডিএ মেটাবো, ইনক্লুডিং আন্ডারটেকিংগুলো ডিএ মেটাবো, পুরসভা, পঞ্চায়েত, জেলা পরিষদ, তাদের ডিএটা মেটাবো, এবং গ্র্যান্টি নেটের আওতায় যত স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সবার ডিএ মেটাবো। তখন লেট আস কিপ ট্রাস্ট অন দেম। যখন সুপ্রিম কোর্টে গিয়ে তারা বলছেন যে আমরা ডিএটা মিটিয়ে দিচ্ছি, তখন কেন আস্থা রাখবো না? আস্থা রাখার ক্ষেত্রে যেটা টেকনিক্যাল প্রবলেমগুলো নিয়ে আমরা কিন্তু কেউ আমরা কোনো প্রতিবেদনে আলোচনাই করি না। আপনারা ভেবে দেখেছেন কোনো দিন যে 2008 থেকে 2015 পর্যন্ত নন কম্পিউটারাইজড? এবার ধরুন একজন মানুষ 2016 সালে রিটায়ার করেছেন, তাহলে ওই 2015-16 পার্টটা নন কম্পিউটারাইজড, 16 পর থেকে 18 পর্যন্ত কম্পিউটারাইজড, তার ক্যালকুলেশন
ছোট 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 প্রবলেম এবং নানান কাগজপত্রের ফল্ট রয়েছে। সেখানে 70 দিনের বয়সের একটা সরকার, 70 ডেজের, মাত্র 2 মাস যার বয়স হয়েছে, তার কাছ থেকে আমরা সব কিছু একসঙ্গে পেতে চাইছি। সরকার যখন বলছে আমরা সবটা দিয়ে দেব, 4টে ইনস্টলমেন্টে দেবো, সেই পিরিয়ডটা পর্যন্ত কোর্টের কাছে করেছে, তখন কেন আমরা আস্থা রাখবো না? আবার কোর্টে, সুপ্রিম কোর্টে কেন কমপ্লায়েন্সের এই শুনানির ডেটটা উঠলো না, সেইটা নিয়ে একদম খড়গহস্ত হচ্ছে কিছু সোকল পলিটিক্যাল আর মানে সরকারি কর্মচারী ইউনিয়ন। সরকারের সঙ্গে সদ্ভাব রেখে পুরো ব্যাপারটাকে টেকনিক্যালি বার করা যায় না? একটু ভালো করে ভেবে দেখুন যে রাজ্যের মুখ্যমন্ত্রী সুব্রত গুপ্ত এবং তার সঙ্গে মনোজ আগরওয়াল, প্রভাত মিশ্ররা যখন মিটিংয়ে বসছেন, 4টি সংগঠনকে ডাকা হয়েছিল। 4টি সংগঠনের মধ্যে কর্মচারী ফেডারেশন বর্তমান সরকারের সমর্থন প্রতিষ্ঠান নয়, আরেকটি প্রতিষ্ঠান ছিল যারাও এই লড়াইয়ে ছিল, ইউনিটি ফোরাম, তারাও সরকারের সমর্থক নয়। তারাও তো ডাক পেয়েছেন মিটিংয়ে। হ্যাঁ, প্রশ্ন উঠেছে কেন কোঅর্ডিনেশন কমিটিকে ডাকেনি? কোঅর্ডিনেশন কমিটি কেন সরাসরি কোর্টে মামলার মধ্যে যায়নি? মামলার মধ্যে গেলে তো তারাও ডাক পেতেন। এবং সেখানে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করা হয়েছে যে যেসব বড় সংগঠন, যে সংগঠনগুলো একটু বেস আছে, আগামী দিনে মিটিংয়ে তাদের ডাকবেন। রাজ্যের মুখ্যমন্ত্রী সেটাতেও সম্মত হয়েছে। এইরকম একটা সৌহার্দ্যের সম্পর্কের পরিবেশ যখন তৈরি হচ্ছে, যখন সুপ্রিম কোর্টে গিয়ে একটা সরকার এতদিন কী করেছে, মনু সিংভি থেকে সিব্বালদের দাঁড় করিয়েছেন শুধু বিরোধিতার জন্য যে আমি ডিএটা দেব না। যা খবর আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো সেটা বার করতে প্রকাশ্যে, কত কোটি টাকা শুধু ডিএ আটকানোর জন্য খরচা করেছে। 30শে ডিসেম্বর কয়েক কোটি টাকা মনু সিংভিদের বিল মেটানো হয়েছে ডিএ সংক্রান্ত, সেই রিপোর্ট আমি পেয়েছি। সেই আবহে দাঁড়িয়ে সরকার যখন সুপ্রিম কোর্টে গিয়ে বলল যে আমরা সবাইকে দিয়ে দিচ্ছি ইনক্লুডিং গ্র্যান্টিনেড, তখন সেটার বিরোধিতা করতেও এক শ্রেণীর কর্মচারী ইউনিয়নগুলো নেমে পড়েছেন। এদের থেকে সতর্ক থাকুন। এখন মূল কথা হচ্ছে সমস্ত টাকাটা আপনাদের অ্যাকাউন্টে আসা দরকার, যতটা দ্রুত সম্ভব আসা দরকার। সরকার সেটা 4টে ইনস্টলমেন্টের পার্ট করেছে, আদালত সেটা মান্যতা দিলে তাহলে সেইভাবে, আদালত যদি মান্যতা না দিয়ে বলে 2 মাসের মধ্যে দাও, তাহলে সরকারকে সেটা করতে বাধ্য হবে। কিন্তু সরকার নন কমপ্লায়েন্সের দিকে যায়নি। এই জায়গায় দাঁড়িয়ে আমি গতকাল যে মামলাটা উঠল না, লেটেস্ট পরিস্থিতিটা কি, আমি সরাসরি আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনেক রাতে ফোনে আলোচনা করছিলাম। তিনি এই মামলার অন্যতম আইনজীবী। আমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়েছেন বিক্রম বন্দ্যোপাধ্যায়। আজকে আপনাদের সেটা নিয়ে অবহিত করব। বিক্রমবাবু নমস্কার, আমি সন্ময় বলছি। হ্যাঁ, নমস্কার সন্ময়বাবু। হ্যাঁ, 23শে জুলাই শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে মামলাটা উঠলো না ডিএ সংক্রান্ত ব্যাপারে। কি এক্স্যাক্টলি হয়েছে একটু দর্শকদের বলবেন? যে দুজন বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র, ওনারা দুজন বসার কথা ছিল, ওনারা দুজন যেহেতু বসেননি সেই জন্য মামলাটা হয়নি। মানে যে বিচারপতিরা রায় দিয়েছেন সেই বিচারপতির ঘরেই হবে। হ্যাঁ, সেই দুজন বিচারপতিকে না বসলে সেটা হবে না, নেক্সট আরেকটা ডেট পড়বে। হ্যাঁ, ফলত মানে আরেকটা ডেটের জন্য অপেক্ষা করতে হবে। আমি এই প্রসঙ্গে আপনাকে জিজ্ঞেস করি, আপনি তো নিশ্চয়ই হাতে পেয়েছেন যে রাজ্য সরকারের তরফ থেকে না কমপ্লায়েন্স রিপোর্টটা দেওয়া হয়েছে, সেটাতে কি চোখ বুলোতে পেরেছেন সরকার কি বলছে? যতটা আমি চোখ বুলিয়েছি তাতে করে দেখছি সরকারের এইটা ইতিবাচক দিক আছে যে তারা ডিএটা দিয়ে দেবেন। এখন সরকারের কিছু টেকনিক্যাল প্রবলেম তার মধ্যে সরকার তুলে ধরেছে। টেকনিক্যাল প্রবলেম বলতে 2008 থেকে আর 2016 পর্যন্ত তাদের ওই HRMS পোর্টালের পুরো হিসাবটা তাদের কম্পিউটার ইয়েতে নেই, যেগুলোর কাজকর্মগুলো করতে হবে দিতে গেলে। সেই জন্য কিছুটা সময় চাইছে। আর কি হিসাব হবে সেই 2008 থেকে আর 16 পর্যন্ত সেইটা সরকারকে দেখতে হবে। এই কথাটা তারা বারবার করে এই রিপোর্টের মধ্যে বলেছে যে মানে অত রেকর্ড, অত কিছু, অত স্টাফ, অত কর্মচারী, পেনশন হোল্ডার, সেইটা সরকার তার রিপোর্টের মধ্যে একদম স্পষ্টত লিখেছে। মানে দেব না এ কথা কোথাও তারা বলছেন না, বা তারা সুপ্রিম কোর্টের অর্ডারের মডিফিকেশন চাইছেন সেটাও না, কিন্তু রেকর্ডে তাদের মানে সরকারি রেকর্ডে 2008 থেকে আর 16 পর্যন্ত রেকর্ডগুলো তাদের ঠিকঠাক পেয়ে, এবং সেটা কম্পিউটারাইজেশন যেহেতু এখন হয়ে গেছে, সেই কম্পিউটারাইজেশন হলে জিনিসটা এক চান্সে হয়ে যায়, কিন্তু সেইটার জন্য সরকারের কিছু সময় লাগবে বলে সরকার তাদের অভিমত প্রকাশ করেছে তাদের রিপোর্টের মধ্যে। এটা পড়ে আমার মনে হয়েছে। আচ্ছা, একটা রিপোর্ট আমি আপনাদের কাছে জানতে চাই, কনফিউজিং রিপোর্ট আসছে বিভিন্ন জায়গা থেকে, সেটা হচ্ছে সরকারি কর্মচারীদের
পার্ট পার্ট করে যে টাকা পেমেন্ট করা হচ্ছে, ইতিমধ্যে কলকাতা সার্কেলের পেমেন্ট করার ব্যাপারে রাজ্য সরকার বলেছে যে এই মাসের মধ্যে, অর্থাৎ এই 30-31 তারিখের মধ্যেই সম্ভবত কিছুটা কলকাতা পার্টের টাকা ঢুকবে। এটা কি ঠিক? হ্যাঁ, এটা ঠিক। এটা ওই এজি বেঙ্গলের কিছু একটা টেকনিক্যাল, এজি বেঙ্গল আর ব্যাংকগুলোর কিছু একটা টেকনিক্যাল সমস্যা হয়েছিল, হুম যেটার কারণে কলকাতা কর্পোরেশন অন্তর্গত যারা সরকারি কর্মচারী রয়েছেন তাদের মানে বকেয়া টাকার যে 25% সুপ্রিম কোর্ট দিতে বলেছিল সেটা অনেকে পাননি। হুম তো সেটা আশা করি সরকার দ্রুততার সাথে কাজ করছে এবং হয়তো করে তাড়াতাড়ি হয়তো দেওয়ার ব্যবস্থা করবে, কারণ যেহেতু সুপ্রিম কোর্টের রায় হয়ে গেছে সরকারকে এটা দিতেই হবে। হুম এই জন্য সেটা হয়তো তাড়াতাড়ি দিয়ে দেবেন, এটা হুম, আশা করা যায়। তবে বেশ কিছু মানুষজন আছেন, কর্মচারী আছেন যারা টাকা পেয়েছেন। হ্যাঁ। কিছু মানুষের মধ্যে ক্ষোভ আছেন যে অনেকটা পাননি, কিছুটা কম পেয়েছেন, এটাও আছে, আমি শুনেছি। এটা পুরো হিসাব না আসা পর্যন্ত পুরোটা বলা যাবে না, এই মুহূর্তে বলার মতন জায়গাও নেই। হুম আর এখন চলছে, তবে ইতিবাচক দিক দেখা যাচ্ছে যে না, সরকারের তরফ থেকে একটা প্রয়াস আছে, হুম এটা বলতে পারি যে সরকার ওই কর্মচারী যারা আছেন তাদেরকে ডিএটা দেওয়ার চিন্তা ভাবনাই তারা করছেন, হুম এটা আমার মনে হয়েছে। হুম। তাই দেখা জন্য যাক আরো কিছুটা সময় দেখতে হবে যে কি করছেন সরকার। পরবর্তী ডেট কবে উঠছে। এই মুহূর্তে আমাদের কাছে কোনো পরবর্তী ডেটের খবর নেই। যখন আসবে তখন নিশ্চয়ই আমরা পরবর্তী ডেট তো সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেই দিয়ে দেবে, তো সবাই দেখতে পাবে, আপনারাও জানতে পারবেন, মানুষও জানতে পারবে। অনেক ধন্যবাদ বিক্রমবাবুর সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ, ধন্যবাদ।